নির্ভরশীল ছিল, সেখান থেকে মানুষগুলোকে বঞ্চনা করবার একটা বিষয় তারা উপস্থাপন করছে এবং কোথাও এটা শুধুমাত্র কিছু ধনিক শ্রেণীর মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষের কথা এই দিনে বলা হচ্ছে। সার্বিকভাবে এই আলোচনা থেকে আমি যদি একটু পশ্চিমবঙ্গের নিরিখে আলোচনাটাতে ঢুকি, আমি আসবো পার্থদার কাছে। তার আগে আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র ওফেলিয়া সিনহা ইতিমধ্যে যোগদান করেছেন। দিদি, আপনাকে স্বাগত জানাই, আপনার কাছে আসবো। কিন্তু যখন আলোচনাটা পশ্চিমবঙ্গের নিরিখে হবে, মানে একাধিকবার তো এই অভিযোগ করা হচ্ছে, আমরা দেখছি যে সংসদেও এই নিয়ে একাধিকবার তৃণমূল সাংসদরা সরব হয়েছেন যে যেটা বঞ্চনা করা হচ্ছে এই রাজ্যকে, সেই বঞ্চনা কত দিন আর চলবে, কেন যেখানে যেখানে যা যা প্রাপ্য টাকা সেই টাকাগুলো মিটিয়ে দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে, লাগাতার অভিযোগ উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পথে নেমেছেন, বঞ্চনার বিরোধিতায় সরব হয়েছেন। তারপরে যদি, যেটা পার্থদা বলছিলেন কিছুক্ষণ আগে, তারপরে যদি এইখানে মানে এই যে 60-40 রেশিওটার কথা বলা হচ্ছে, এইটাও পশ্চিমবঙ্গের ওপর চাপে 2026-এ বিধানসভা নির্বাচন। আমি অন্যান্য রাজ্যগুলোর নিরিখে আলোচনাটা না করে একটু পশ্চিমবঙ্গে নিয়ে আসতে চাইছি। যেখানে 100 দিনের কাজ ছিল, সেই কাজটা কিন্তু আজ এই বিকশিত ভারত গ্যারেন্টি রোজগার আজীবিকা মিশনের মাধ্যমে কিন্তু 125 দিনের হয়েছে। 125 দিন একটা মানুষ কাজ পাচ্ছে গ্রামীণ এলাকায়, এটা একটা বড় বিষয়। যেটা 100 দিন পেত, 25 দিনের রোজগার কিন্তু কম নয়। সেই দিকে যদি দেখা হয়, এনারা বলছেন 60-40 রেশিও আছে। হ্যাঁ আছে, কাজের দিন বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গেই তো রেশিওটা হবে, নইলে কিভাবে এটা চলবে বলতে পারেন? আর তার চেয়ে এনারা যে নিন্দা করছেন, সেই জায়গাটা আগে আমার একটু তুলে ধরা দরকার। আমাদের বিশ্ববরেণ্য, আমাদের যে বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদিজি, তিনি যেভাবে গান্ধীজিকে তুলে ধরেছেন বিশ্বের সামনে, তার এই নজিরবিহীন দৃষ্টান্ত কংগ্রেসও দিতে পারেনি। কংগ্রেসের কোনো নেতা তাকে সেই সম্মান দেয়নি, কেবল তার নাম, তার সেই তকমা ব্যবহার করে চলেছে কংগ্রেস। নাম ভাঙিয়ে খাওয়া যাকে বলে। কিন্তু প্রকৃত অর্থে গান্ধীজিকে, তার দর্শনকে, তার মনস্তত্ত্বকে যদি কেউ সম্পূর্ণভাবে সাদরে গ্রহণ করে থাকেন এবং সম্মান দিয়ে থাকেন, বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে দিচ্ছেন যিনি বর্তমানে, তিনিই হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। কারণ মনে করিয়ে দিই, 2014 সালের 2রা অক্টোবর আমাদের যে স্বচ্ছ ভারত মিশন, লোগোটা মনে আছে কি আপনাদের? একটা চশমা, ওটা কার চশমা? গান্ধীজির দৃষ্টিতে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের উৎকর্ষতা, ভারতের যে ঐতিহ্য, চিন্তা, তার মননশীলতা, তার যে ইতিহাসকে সম্মান দেওয়া, সেইটা তিনি দেখিয়েছেন। জীবনাদর্শের তার দৃষ্টিতে কিভাবে স্বচ্ছতা আনা যায়, কারণ তার চিন্তা ভাবনা ছিল স্বচ্ছতার সঙ্গে। তিনি ছিলেন সবার জন্য দরদি, মানব দরদি, এবং তিনি জীবনশৈলীতে বিশ্বাস করতেন। তার সেই 5টি নীতির ওপরে নির্ভর করেই কিন্তু প্রধানমন্ত্রীজি স্বচ্ছ ভারত যোজনা শুরু করেছিলেন। সেটাও কিন্তু সবরমতীতে গিয়ে তিনি প্রথম উদ্বোধন করেছেন। সবরমতীতে তিনি যখন গিয়েছিলেন, কেবল 2014 নয়, আরেকটু মনে করিয়ে দিই, 12 মার্চ, এটা হচ্ছে 2021-এর কথা না বললেই নয়, আজাদি কা অমৃত মহোৎসব। আজাদি কা অমৃত মহোৎসব আমরা সবাই দেখেছি। এইটাও কিন্তু তিনি সেই সবরমতীতে গিয়ে করেছিলেন। কাকে সম্মান জানাচ্ছেন? প্রতিনিয়ত যার নাম, কৃষ্টি, ঐতিহ্য সারা বিশ্ববাসীর কাছে যিনি তুলে ধরছেন, তিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। তাহলে আপনি বলছেন দিদি, ভারতীয় জনতা পার্টি, দোলা সেনের এই ঘর ঘর স্বদেশী খাদি। আমি বলবো, আমি আগে গুরুত্ব হবে দিদি, মহাত্মাকে দ্বিতীয়বার হত্যা করা হলো, একদম পরিষ্কার বলছেন দোলা সেন। আপনার বলতে সুবিধা হবে, একবার শোনাবো দোলা সেন কি বলছেন দেখুন। একাধিক বিরোধিতা এসছে, তৃণমূল সাংসদরা করছেন, কংগ্রেসের সাংসদরা করছেন, কিন্তু দোলা সেনের এই বক্তব্যটা এখানে দিদি যখন এতগুলো কথা বলছেনই, তখন একটু না শোনালে নয়। কি বলছেন? দ্বিতীয়বার হত্যা করা হলো মহাত্মা গান্ধীকে, দেখুন।
বিলও আমাদের 8 জনকে সদন থেকে সাসপেন্ড করে তারপর পুরো বিপক্ষকে বাদ দিয়ে ওরা পাস করে নিয়েছিল 2020-তে, কিন্তু 2023-এ গিয়ে সেই ফার্ম বিল রিভোক করতে হয়েছিল ক্ষমা চেয়ে মোদীবাবুকে। কৃষকরা এমন লড়াই লড়েছিল, এক্ষেত্রেও তাই কৃষক ক্ষেতমজুর বর্গাদাররা এমন লড়াই লড়বে। মোদীবাবুরা যতই গায়ের জোরে এমজি এনআরইজিএকে বদলে ভিপজি রামজি বিল গায়ের জোরে এরা পাশ করছে এখনো ভেতরে। আমরা সব অপোজিশন একসাথে এর প্রতিবাদে ওয়াকআউট করেছি, প্রতিবাদ জানিয়েছি ওয়েলে নেমে। ওরা আমাদের কোনো কথা শোনেনি এবং সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আমরা শুধু বলেছিলাম এই আলোচনা তোমরা সিলেক্ট কমিটিতে নিয়ে যাও, একটু সময় নাও, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় 5 ঘন্টার নোটিশে করো না। আজ শেষ রাতে তোমরা র্যাপ আপ করবে আর কাল ভোরবেলা গরিব মানুষ ঘুম থেকে উঠে দেখবে তাদের কাছে আর কোনো কাজ নেই। 3 সপ্তাহ অপেক্ষা করে লাস্ট মিনিটে এইভাবে স্বৈরতন্ত্র, এটাকে আমরা ধিক্কার জানাই। দোলা সেন বলছেন নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, 18 ডিসেম্বর 2025-এ মহাত্মা গান্ধীকে ফের হত্যা করা হলো। মহাত্মা গান্ধীর নাম যে কেউ বাদ দিতে পারে এ কথা আমরা কল্পনাই করিনি। আসলে এদের তো কোনো পূর্বসূরীদের স্বাধীনতা সংগ্রামে থাকার অভিজ্ঞতা নেই, স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে, দেশ সম্পর্কে, সংবিধান সম্পর্কে কোনো শ্রদ্ধাও নেই। এদের তো পূর্বসূরী একজন হচ্ছেন নাথুরাম গডসে, যিনি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। তো মহাত্মা গান্ধী 1948-এর 30শে জানুয়ারির পর দ্বিতীয়বার কাল 18 ডিসেম্বর 2025 হত্যা হলেন। দ্বিতীয়বার হত্যা হলো মহাত্মা গান্ধী। দিদি, কার মুখে এই কথা শুনছি আমরা? যিনি 25-75-এর ভাগের কথা বলেন। কারা জওহর রোজগার যোজনার নামটা বদলে দিয়েছিলেন? বিজেপি তো বদলাতে চায়নি। জওহরলাল নেহেরুর নামের পাশে কি গান্ধী পরিবারের একটা তকমা ছিল না? এটাই ধরে নিতে হবে। তাই গান্ধী পরিবারের তকমা ছিল না বলে কি জওহর রোজগার যোজনার বদলে কিন্তু এই মনরেগা। তাহলে উনারা নাম পরিবর্তন করলে তখন কান্নাকাটি হয় না, কাগজ ছোড়া হয় না, রাত জাগা হয় না, ধর্ণা হয় না। যত হয় ভারতীয় জনতা পার্টির জনহিতকর কাজের জন্য হয়। কারণ এই বিলটা পরিবর্তন আনা হয়েছে এটা জনগণের জন্য, সাধারণ গরিব মানুষের জন্য। আর দুটো কথা আমি বলবো এই বিষয়ে। জাতিসংঘের কাছে যে একটা বিশাল একটা গান্ধীজির যে মাহাত্ম্যকে তার 150 বছর জন্মপূর্তিতে নিউ ইয়র্কে জাতিসংঘের যে কার্যালয় সেখানে তুলে ধরেছিলেন তিনি কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী, অন্য কেউ না, কংগ্রেসের কেউ নয়। আর একটা কথা বলি, হার ঘর স্বদেশী খাদি, এই খাদির যে প্রচলন, খাদি শিল্পকে পুনরুদ্ধার করা, এটা কিন্তু সেই পথ দেখিয়েছেন গান্ধীজি। আর তার সেই নিয়ম নীতি মেনে চলছেন কিন্তু আজ নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। এটা মাথায় রাখতে হবে। যারা বারবার বলছে তারা তো এই প্রকল্পগুলো থেকে কোটি কোটি টাকা লুট করে চলেছে। গান্ধীজির নামে কেবল টাকা লুট করতে জানে। গান্ধীজির জীবনাদর্শকে, তার পথকে, তার মতকে জীবনে গ্রহণ যারা করতে না পারে তারা কিসের গান্ধীবাদ দেখায়? তারা তো দেখি সেটা নিয়ে বিতর্ক হতে পারে দিদি, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এই আইনটা হয়ে যাওয়ার পরে, মানে লাগু হয়ে যাওয়ার পরে কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে সেটা নিয়েও কথা বলবো। একটু পরিচয় করে দিই, আমার দুজন নতুন অতিথি ইতিমধ্যে যোগদান করেছেন আলোচনার টেবিলে যারা রয়েছেন এই মুহূর্তে। শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র, এবং সিপিএম নেতা গৌরব মজুমদার। দুজনকেই স্বাগত জানাবো। শুভাশিস দা, যে অংশটুকু আপনি আসেননি কিছুটা শুনলেন দিদির কাছে, তার আগে একটা কথা উনি বলছেন যে গান্ধীজিকে প্রকৃত সম্মান যিনি করেছেন তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কংগ্রেস বোঝেনি, সারা জীবন খালি নাম ভাঙিয়ে খেয়েছে। এবং এই মুহূর্তে আমরা যে এইগুলো নিয়ে কথা বলছি বা বিতর্কর যে একটা বাতাবরণ তৈরি হয়েছে, যে রবীন্দ্রনাথ যাকে মহাত্মা বলে ডাকলেন, আজকে বাঙালিকে অসম্মান করা হলো, ইত্যাদি ইত্যাদি, এটার আদতে কোনো বেস নেই। কীভাবে দেখছেন? আমি যতটুকু ওদের কথা থেকে শুনলাম, আমার মনে হয় না উনি অরিজিনালি বিজেপির লোক, বিজেপিতে মনে হয় এসছেন অন্য কোনো দল থেকে, আমার যতটুকু মনে হলো। নাহলে পরে না জেনে হোমওয়ার্ক না করে এসছেন। প্রথম কথা হলো, এই মনরেগাকে যখন প্রথম আনা হলো কংগ্রেস গভর্নমেন্ট, ইউপিএ 1 আনলেও তখন কিনা আমাদের
এখন যিনি প্রধানমন্ত্রী তখন তিনি বলেছিলেন যে ভারতবর্ষের মানুষকে গাড্ডা খোঁড়ার কাজ দিয়েছে, হাতে কাজ দিতে পারেনি, ছি ছি ছি, এই জঘন্য কাজগুলো ভারতবাসীকে দিয়ে করাচ্ছে। তারপরে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হয়েছে, আজকে নাম বদলাতে হয়েছে। ভারতবর্ষের বুকে কী কী নাম বদলেছে, কোন কোন অসুবিধাকে আঘাত করেছে, পশ্চিমবাংলার বুকে নেতাজি পোর্টকে নাম বদলে দিয়ে শ্যামাপ্রসাদ পোর্ট করেছে এই বিজেপি গভর্নমেন্ট। তারপরে নীতি আয়োগ, যেটা নেতাজি সুভাষচন্দ্রের দেওয়া নাম, যেটা প্ল্যানিং কমিশন ছিল সেটাকে নীতি আয়োগ করেছে। নাম বদলানো ছাড়া কি করেছে বলুন তো বিজেপির গভর্নমেন্ট? কোনো নতুন প্রজেক্ট, কোনো নতুন জিনিস বানিয়েছে? ভারতবর্ষের বুকে কংগ্রেস যা করে গেছে সেগুলোই করছেন। আর গান্ধীজি সম্মান বিজেপি দিচ্ছে। প্রজ্ঞা সাধ্বী, যিনি কিনা গান্ধীজির ছবিতে প্রতিকৃতিতে গুলি করছেন, হ্যাঁ, দেখাচ্ছে গান্ধীজিকে দ্বিতীয়বার করে মারা হচ্ছে, উনি আনন্দ পাচ্ছেন। এবং ওনার যে পূর্বসূরি RSS গান্ধী মৃত্যুর পর মিষ্টি বিলিয়েছে জনে জনে, ওগুলো উনি জানেন। আর প্রজ্ঞা সাত্রীকে আবার এই ঘটনার পর নরেন্দ্র মোদী একবারের জন্য তাকে তিরস্কার করেননি, বরঞ্চ দ্বিতীয়বারের জন্য এমপিসিতে দাঁড় করিয়েছিলেন। উনি জানেন না, সেই কারণে উনি বলছেন, বলে নেই, আমি বলে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার গান্ধীকে যেদিন বিজেপির মতন জঘন্য শক্তির সাথে হাত মিলিয়ে এখানে লড়েছিলেন এবং এখানে জমি করে দিয়েছিলেন বিজেপির মতন একটা বর্বর শক্তিকে, মমতা ব্যানার্জি কোনো অবস্থাতে এই ধরনের যুক্তি বা তোলা সেনের এই ধরনের যুক্তি করা সাজে না। আমি সুভাষিস দা যেখানটা একটু ফোকাস করতে চাইছি, এই বিলটা যখন আইনে পরিণত হয়ে যাবে, সুবিধা অসুবিধা এই জায়গাগুলো আমি একটু ফোকাস করতে চাইছি, যদি এটা একটু বলেন। অসুবিধা আমি বলছি না, মানে আমি একদম শুরুতে যে কথা বলছিলাম, যেহেতু আপনারা একটু পরে এসেছেন, আমি একটু একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে কেন্দ্রের উদ্দেশ্য। যেটা কেন্দ্র বলছে যে ডিজিটাল পরিকাঠামো, ব্যাংকিং পরিষেবা, রাস্তা ও সংযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, তাই শুধু মজুরি ভিত্তিক কাজ নয়, গ্রামীণ কর্মসংস্থানকে দীর্ঘমেয়াদী উন্নয়ন, পরিকাঠামো এবং জীবিকার সঙ্গে যুক্ত করা এই নতুন আইনের উদ্দেশ্য। বিকশিত ভারত, এগুলো তো কথার কথা। গ্লিচ টক্স ছাড়া নরেন্দ্র মোদী শুধু ভাষণবাজি ছাড়া আর কিছু করেছে ভারতবর্ষের জন্য? আজকে ভারতবর্ষের ডলার ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম কোথায় গেছে, জিডিপি কোথায় গেছে? আমি বুঝলাম। ধরুন এই রামজিতে কেন্দ্র রাজ্যকে, আমি যে কোনো রাজ্যের কথা বলছি, আমি কোনো নির্দিষ্ট রাজ্যের কথা বলছি না, ধরুন রাজ্যকে 1000 টাকা দিল একটা এই প্রকল্পতে, 1000 টাকা দেওয়া হলো একটা রাজ্যকে। কোনো রাস্তা তৈরি করতে যদি 100 টাকা খরচা হয়, আর সেই রাস্তাটা করতে গিয়ে দেখা গেল 101 টাকা আমার খরচা হয়ে গেল, তখন ওই 1 টাকার হিসেবটা কে দেবে? আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমি খুব স্পষ্টভাবে উত্তর চাইছি। তাহলে কি হতে পারে? 1 টাকা বাঁচানোর জন্য বা ওই প্রজেক্টটাকে ওই 100 টাকার মধ্যে আটকে রাখার জন্য আমাকে দুটো জিনিস করতে হতে পারে। এক হতে পারে চুরি বন্ধ হবে, আর 2 হতে পারে আমি মানের সঙ্গে আপোষ করব কোন জিনিস দিয়ে রাস্তা বাড়াচ্ছি। দুটোই। তাহলে যদি সেইটা যদি ভালো উদ্যোগ না হয় কেন্দ্রের সরকারের, আপনারাই বা বিরোধিতা করছেন, এটা তো ভালো উদ্যোগ। আমি বলছি ইউপি গভর্নমেন্টের 100 দিনের কাজে চুরি হয়েছে, ক্যাগ বলছে, কন্ট্রোলার অডিটর জেনারেল বলছে ইউপিতে চুরি হয়েছে, মধ্যপ্রদেশে চুরি হয়েছে। তারপরে তো টাকা আটকায়নি। পশ্চিমবঙ্গের চুরিতে টাকা আটকেছে, বেশ করেছে। কেউ চুরি করলে তার টাকা আটকাবে, নিয়ম করেছে এবারের মনরেগাতে, মানে যেটা রামজি করেছে, তাতে বলেছে 60-40 রেশিও রাখবে, 60% দেবে হলো কেন্দ্র, এই যোজনার টাকা বরাদ্দ খাতে দেবে 60% কেন্দ্র এবং 40% দেবে হলো রাজ্য। এইবার ঘটনা যেটা হয়েছে, চুরি তো নরেন্দ্র মোদী শেখাচ্ছে ভারতবর্ষের বুকে যে কিভাবে চুরি করতে। আজকে ইন্ডিগো, আমি একটা করে উদাহরণ দিচ্ছি, ইন্ডিগো ড্রাইভারদের হঠাৎ করে বলে দিল যে আনট্রেন ড্রাইভার ইন্ডু চালাতে পারবে না। কেন বললো? আদানি একটা কলেজ খুলেছে যেখানে ড্রাইভিং শেখানো হয়, পাইলটিং শেখানো হয়, সেইখানে নিয়ে যাওয়ার জন্য লোকগুলোকে ওখান থেকে টাকা চুষবে বলে করা হয়েছে। দিনের পর দিন মনে ছিল না যে ইন্ডিগোকে একচেটিয়া মনোপলি দেওয়া হয়েছিল চালানোর জন্য? সমানে চুরি করছে। এবং শুধু তাই নয়, ইউপি, মধ্যপ্রদেশ না, যে কোনো গভর্নমেন্টের মনরেগা ক্যাগ রিপোর্ট বলছে সর্বত্র চুরি হচ্ছে এবং সবচেয়ে দুর্নীতি হয়েছে হলো এই গভর্নমেন্টের আমলে। ক্যাগ বলছে, তা যে 4 জন বলেছেন অডিটর জেনারেলের অফিসের লোক, তাদের সবাইকে ট্রান্সফার করে দিয়েছে। টুজির থেকেও বড় টুজি প্রমাণ কি হয়েছে? টুজি প্রমাণ কি করেছে? বলে দিয়েছে যে না, টুজিতে কোনো রকম দুর্নীতি হয়নি।
কোল ব্লকসে বলে দিয়েছে দুর্নীতি হয়নি, ঠিক, আমার কথা ঠিক। যেখানে ক্যাট বলছে দুর্নীতি হয়েছে, আগে কোনো ক্যাট বলেনি। আমি আসবো, একটা ব্রেক নেবো প্লিজ, আমি আসছি দিদি, আসবো একদম ডেফিনেটলি সময় দেবো, একটা ব্রেক নিতে হবে, শার্ট ব্রেক। বিরতির পর ফিরে এসে গৌরবদার কাছে যাব, তার আগে একজনের রিয়াকশন শোনাবো আপনাদের। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। এর আগের আইন প্রণয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে ভূমিকা, যাদের ভূমিকা ছিল তার মধ্যে অন্যতম, হয়তো এখানে সুভাষিস দা বা গৌরব দাও আমাকে সাপোর্টই করবে এ বিষয়ে, তো পার্থ দাও করবে, দিদিও হয়তো করবে। তার নাম হচ্ছে হান্নান মোল্লা, কৃষক সভার নেতা, এই মুহূর্তে প্রাক্তন সাংসদ সিপিএমের। হান্নান মোল্লার সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এই বিলটা আইনে পরিণত হলে কি কি হতে পারে, এবং কেন ওনার বক্তব্য যে কেন এটার অবতারণা, কেন এই ভাবনা। দেখুন কি বলেছেন হান্নান মোল্লা সাহেব। এই নতুন আইনে করে এটাকে যে বলছে 125 দিন কাজ দেবে, সে 100 দিনের জায়গায় 40-এর বেশি হয়নি। 125 কোথেকে দেবে? এটা এসে যে 15 লাখ টাকা ব্যাংকে দেওয়ার মতো। ওটা আমরা বললাম 200, এসব বাজে কথা বাদ দাও, 100 দিন ছিল ওইটাই গ্যারান্টি করার যে আইন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকার সব টাকাটা দিক, এখন 40 ভাগ রাজ্যকে দিতে হবে। এখন রাজ্যগুলোর হাতে কোনো পয়সা নেই, 1 পয়সা ট্যাক্স ফেলতে পারে না। প্রত্যেকে রাজ্য এই টাকাটা জোগাড় করবে, রাজ্য জোগাড় করতে না পারলেই বলবে রাজ্যগুলোর জন্য ফেল হয়ে গেল। এই আইনটাতেই তো টাকা না দিলেই তো রাজ্যের হাতে টাকা না থাকলে বন্ধ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আর্থিক ভাবে এটা ইকোনমিক্যালি এই ষড়যন্ত্র। 2 নম্বর পলিটিক্যাল ষড়যন্ত্র হচ্ছে কংগ্রেস আমলের আইনকে তুলে দেওয়া, কংগ্রেস আমলের কোনো ভালো কাজ হয়নি, তুলে দেওয়া পলিটিক্স। 3 নম্বর হচ্ছে আইডিওলজি, হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য রাম দিচ্ছে, রাম এই রামটা আনে মানেই হিন্দুদের মধ্যে প্রভাব সৃষ্টি করা, এটা হচ্ছে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে। আর গান্ধীর নামকে তুলে দেওয়া মানে ওরা ধীরে ধীরে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যত বড় নাম তাগুলোকে মুছে দেওয়া। হান্নান মোল্লা সাহেবের পরের দুটো পয়েন্ট আমি ছেড়ে দিলাম। প্রথম পয়েন্টে উনি বলছেন যে 100 দিনের কাজ, সেখানে কাজ হয়েছে সার্বিকভাবে 40 দিন, সেখানে 125 দিনের অঙ্গীকার কেন্দ্রীয় সরকার করছে। গৌরবদা, না, সেটা হচ্ছে যে হান্নানদা বলেছেন তো 125 দিনের অঙ্গীকার করছে দেশের সরকার, 40 দিনও কাজ হয়নি। আচ্ছা, আপনার এইটা ছেড়ে দিন, এর আগে তো মোদি বলেছিলেন যে নোট বদল গয়া, সমস্ত কিছু বা বিদেশ থেকে ফিরে আসবে, নোটের মধ্যে চিপ থাকবে, কে সন্ত্রাসবাদী আমরা ধরে নেব। তারপরেও তো আমরা পহেলগাঁও দেখেছি, সন্ত্রাসবাদ তো আটকাতে পারেননি। নোট তো বদলে গেছে, কালো টাকা কি দেশে ফিরেছে? দিদি বলছিলেন বিকশিত ভারতের কথা, আরে ভারত বিকশিত কোথায়? ভারত তো সংকুচিত হচ্ছে। আপনার হাতে পয়সা থাকলে আপনি পড়াশোনা করতে যাবেন, না পয়সা থাকলে আপনি পড়াশোনা করবেন না। সমস্ত কিছু বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি ভাবুন পশ্চিমবাংলার বুকে এই যে 100 দিনের কাজ, এই প্রকল্প যখন ইউপিএ সরকার ছিল, 100 দিনের প্রকল্প, মিড ডে মিলের চালু করা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলি কংগ্রেস এবং বামপন্থীরা মিলে এই প্রকল্পগুলি হচ্ছে যে চালু করা হয়েছিল এবং তা প্রকল্প বাস্তবায়ন রূপায়িত হয়েছিল। এবং ইউপিএ 1 সরকারের আমলে ইউপিএ 2ও কিছু কাজ করেছে। কিন্তু আজকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বিকশিত করার কথা বলছেন? বিকশিত কোথায় বিকশিত? আপনি কালো টাকা ফেরত আনতে পেরেছেন? আপনি দেশে নতুন করে রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি করতে পেরেছেন? যা তৈরি হয়েছিল নেহরুর আমলে, যা তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে, যা তৈরি হয়েছিল তারপরে মনমোহন সিং কিছু কাজ করেছিলেন সেই সময়, তারপরে আমাদের দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নরেন্দ্র মোদীর আমলে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে।